দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ভারত পাকিস্তান সংঘাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেশের অর্থনীতিতে, ঝুঁকিতে শেয়ার বাজার, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ। দেশে এক বছরে বৈদেশিক সহায়তার পরিমাণ কমেছে 11.5%। সংকটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল ট্রান্সফরমেশনে কাজ করতে আগ্রহী সৌদি আরব। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। শেয়ার বাজারে ধস, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে জ্বালানি খাতও রয়েছে ঝুঁকির মুখে। মাহমুদ কমলের রিপোর্টে বিস্তারিত। ভারত পাকিস্তান সীমান্তে গোলার আগুনের আঁচের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে দেখা যায় বড় ধরনের ধস। সংঘাতের খবরে হিড়িক পড়ে শেয়ার বিক্রির। মাত্র একদিনেই সূচক পড়ে গেছে প্রায় 3%, যা গেল 5 বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। ভারতের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বড় ঝুঁকি তৈরির শঙ্কা গার্মেন্টস ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ট্রানজিট, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং রপ্তানিতে আসতে পারে বড় ধাক্কা। সি পোর্ট দিয়ে যে মালামাল আসে, ভারতের মেইনলি দক্ষিণাঞ্চল থেকে ওইভাবে শিপমেন্টটা আসে, তো দক্ষিণ পাড় থেকে, যেখানে হয়তো খুব একটা ইফেক্টিভ হবে না। তবে প্রতিদিনের যে বাণিজ্যটা হয় সেটা মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষের প্রতিদিনের যে চাহিদা, সেগুলি হয়ে থাকে। তো সেই জায়গাটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে ডেফিনেটলি। বীমা খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ আছে, সবকিছু কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের এই যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে পরিণত করতে পারে হাই রিস্ক জোনে। বিনিয়োগের প্রভাবের পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতিও। যতক্ষণ পর্যন্ত না একটা স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমাদের দেশে এবং এই গোটা দক্ষিণ এশিয়ায়, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না বিনিয়োগকারীরা আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতে খুব একটা আগ্রহী হবে। এসব বিবেচনায় অর্থনীতিবিদদের পরামর্শ, এখনই সময় বিকল্প বাজার খোঁজা, পণ্যের বহুমুখীকরণ ও কূটনৈতিক কৌশল জোরদারের। যেটা আমি হাতের কাছে পাই সেটা তো সহজে চলে আসে, সহজে, মানে খরচ কম। আর যদি আমি এখন এটার বিকল্প চায়না বা অন্য কোনো দেশে আমদানি করার চিন্তা করি, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না ইত্যাদি জায়গায় আমরা যদি যাই, তখন অটোমেটিক্যালি সেখানে কস্টিং এবং সময় একটু বেশি লেগে যাবে। এরই মধ্যে ওই দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে বিমানের বেশিরভাগ ফ্লাইট। ফলে দীর্ঘযাত্রায় চরম সম্ভাবনা রয়েছে কার্গো ও যাত্রীবাহী বিমানের খরচ বাড়ার। তাই বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যত গভীর হবে ততই বাড়বে এই অঞ্চলের অর্থনৈতিক অস্থিরতা। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব নেই দেশের কোনো স্থলবন্দরে। অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক নিয়মে পরিচালনা করা হচ্ছে বন্দরের কার্যক্রম। পাশাপাশি নির্বিঘ্নে চলছে বন্দরের ইমিগ্রেশন, যাত্রী পারাপার। বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্ট চেকিং ও যাত্রী পারাপার স্বাভাবিক নিয়মে সম্পন্ন করা হচ্ছে। ভারত পাকিস্তান সংঘাতের কোনো প্রভাব বন্দরে পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই পরিস্থিতি যশোরের বেনাপোল, লালমনিরহাটের বুড়িমারি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সাতক্ষীরার বোমরা সহ দেশের সব স্থলবন্দরে কোথাও বিচ্ছিন্ন ঘটনার তথ্য পাওয়া যায়নি। দেশে গেল এক বছরে বৈদেশিক সহায়তা কমেছে 11.5% মতো। এর ফলে সংকটের মুখে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়টি। বৃহস্পতিবার রাজধানীতে একশ্রেণীর আয়োজিত এক গোল টেবিল আলোচনায় এমন মত উঠে আসে। সংস্থাটি বলছে, বৈশ্বিক টানাপোড়েনের ফলে দাতাদের উৎসাহে ঘাটতি, মধ্যম আয়ের দেশে উত্তরণ ও দাতাদের নীতির পরিবর্তনের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ দিয়ে থাকে সরকার। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে, যাদের অর্থের মূল উৎস দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে পাওয়া সহায়তা। তথ্য বলছে 2020 সালে এমন সহায়তা এসেছে প্রায় 100 কোটি ডলারের মতো, কিন্তু তারপর থেকেই প্রতি বছর ধারাবাহিকভাবে কমেছে এসব অর্থ সহায়তা। সবশেষ 2024 সালে এসেছে 65 কোটি ডলার, যা আগের বছরের তুলনায় 11.6% কম।
সামনের দিনে এই সহায়তা আরো কমতে পারে এমন মত উঠে এসেছে অ্যাকশন এইডের এই আলোচনায়। এটা আগামী দিনের জন্য আমাদের একটা লেসন, সেটা হচ্ছে যে এই ধরনের ফান্ড, বিশেষ করে ইউএস বেসড ফান্ডস এবং আরেকটু যদি স্পেসিফিক রাইট বেসড যে সমস্ত জায়গাগুলোতে ইনক্লুসিভনেস রাইট বেসডের জন্য যে ধরনের ফান্ডগুলো আমরা ইউএসএ থেকে পাচ্ছিলাম, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে হয়তো সেই ফান্ডের ফ্লোটা কমবে এবং সম্ভবত এই ডাইমেনশনটা এটা অন্যান্য এরিয়াতেও তার একটা ইনফ্লুয়েন্স করবে, সেটা ইউরোপ বলি বা অন্য জায়গাতেও বলি, সেখানেও আমরা এর একটা ইম্প্যাক্ট দেখতে পাবো। আমরা এখানে বসে যে কথাগুলি বলবো এই মুহূর্তে, হয়তোবা একদিন পরে এই পুরো সিনারিওটা আবার ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। সো এই যে আনসার্টেনিটি, সো আমাদের এমন মডেলে যেতে হবে বা এমন চিন্তায় যেতে হবে যেটা অলওয়েজ ডাইনামিক ইন অ্যাপ্রোচ ইন অ্যাকশনস। অনুষ্ঠানে বলা হয়, বর্তমান তহবিল সংকটের ফলে গ্রাম ও শহরের সুবিধাবঞ্চিত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর গভীর ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য বিকল্প অর্থায়নের উৎস খোঁজার তাগিদ দেওয়া হয় আলোচনায়। পরামর্শ দেওয়া হয় একক উৎস হিসেবে বিদেশি সহায়তার উপর নির্ভর না করে দেশীয় আয়ের উৎস বের করার, বিশেষ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং এর সুফল যেন সমাজের পিছিয়ে পড়া মানুষরা ভোগ করতে পারে। এজন্য জাতীয় সিএসআর নীতিমালা প্রণয়নের ব্যাপারে পরামর্শ দেন আলোচকরা। আগের গভর্নমেন্টের সময় তো আসলে সিভিল সোসাইটি বা এনজিওকে যতটা সম্ভব আসলে মানে কমিয়ে ফেলা যায়, স্কুইজ করা যায়, এরকম একটা প্রবণতা ছিল। বর্তমান সরকার অনেক বেশি, আমরা বলবো যে সিভিল সোসাইটির ব্যাপারে এবং এনজিওর ব্যাপারে তার একটা সংবেদনশীলতা রয়েছে। এই সরকার উদ্যোগ নিতে পারেন একটি জাতীয় সিএসআর পলিসি করার ক্ষেত্রে, সেটি আমার মনে হয় যে একটা উদ্যোগ যেটা নেওয়ার সুযোগ রয়েছে। চলমান বৈদেশিক সহায়তা সংকট কাটানো না গেলে দেশে দারিদ্রতার হার বাড়তে পারে বলে উঠে আসে আলোচনায়। ফলে বাড়তে পারে সামাজিক বৈষম্য। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের স্বাস্থ্য খাতের ডিজিটাল ট্রান্সফরমেশনে কাজ করতে আগ্রহী সৌদি আরবের প্রতিষ্ঠান এসডিএম বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত প্রযুক্তিতে নারী শীর্ষক আলোচনায় প্রতিষ্ঠানটির সিইও জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করতে চায় তারা। দেশে নারী শিক্ষার হার বাড়লেও এখনো প্রযুক্তিতে পিছিয়ে রয়েছেন তারা। তথ্য বলছে বিশ্বে নারী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12%, যেখানে পুরুষ ব্যবহারকারী 32%, আর মাত্র 8% নারী প্রযুক্তি প্রতিষ্ঠানে সিইও পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশেও নারীরা প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছে। টেলিনর এশিয়ার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, শিক্ষা কার্যক্রমে 10 জনের মধ্যে 8 জন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারকে ইতিবাচক বললেও এআই টুল ব্যবহারে জেন্ডার বৈষম্য প্রকট। বিশেষ করে 37% নারী কর্মক্ষেত্রে এআই ব্যবহার করে, যেখানে পুরুষ ব্যবহারকারীর সংখ্যা 47%। এই অবস্থায় দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল ট্রান্সফরমেশনে কাজ করতে আগ্রহী সৌদি আরবের প্রতিষ্ঠান এসডিএম এর কর্ণধার জানান, বাংলাদেশের সমগ্র অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানো, তথ্য সংগ্রহে এআই এর ব্যবহার করতে চান তারা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নারীরাও সঠিক সেবা পাবেন বলেও জানান তিনি। Why should it not be available to everyone, from your highest to your poorest? And the only way you can do that is by twinning healthcare with AI. And that's what Saddam did. We twinned our expertise with the expertise of our staff, cybersecurity, full ethics in doing what we do. We function with integrity. We function because we care about the country of Bangladesh. We are not here to make a quick buck and go out. We are here to serve Bangladesh. অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব বলেন, দেশে ডিজিটাল বিভাজন প্রকট। প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকার সাইবার বুলিং ও যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। You must involve the women in the technology. And it's not required to bring in some new women in the technology. They are already trained. Because in my ministry there is a project called Har Power Project. In this project only the females are given training with a minimum qualification. If you talk about the repository, you will be finding the repository is full of all the innovations by the Bangladeshi people. But unfortunately, they are not getting the international recognition. Hopefully, inshallah, in the coming days, it will get the international recognition. স্বাস্থ্যসেবা, ফ্রিল্যান্সিং, ডেটা উৎপাদনে আরও বেশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে সবর হওয়ার আহ্বান জানান উপস্থিত নারী উদ্যোক্তারা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ও দক্ষ উপায়ে ব্যবহার করতে বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের নিয়ে আসা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের লালদিয়ারচর টার্মিনাল প্রকল্প পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। আশিক চৌধুরী বলেন, মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করা। এজন্য লালদিয়ারচরে $800 মিলিয়ন বিদেশি বিনিয়োগ হবে এবং বে টার্মিনাল নির্মাণ সহ বন্দরের কাজে গতি আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। পরে তিনি বে টার্মিনাল এলাকা ও চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি, যে একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে, সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের 400, 500, 600 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। যশোরে গত 5 দিনের ব্যবধানে প্রতি ডজন মুরগির ডিমের দাম 18 টাকা পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার যশোরের বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হতে দেখা গেছে 144 টাকায়। বিক্রেতারা জানেন, হাঁসের ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি পিস হাঁসের ডিম 17 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে 2 টাকা বেড়ে 19 টাকায় বিক্রি হয়েছে। খামারে গরমের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে। এছাড়া মুরগির ডিম উৎপাদনও কমে গেছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিমের সরবরাহ না থাকায় বাজারের ডিমের দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা জানিয়েছেন, ডিমের দাম নিয়ে রমজান মাসের পর আবারও সিন্ডিকেট করে দাম বাড়ানোর পায়তারা করছে অসাধু ব্যবসায়ীরা। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 99 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4902-এ। হাত বদল হয়েছে 366 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 377টির, কমেছে 10টির, আর অপরিবর্তিত রয়েছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেটস মিউচুয়াল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। গতকালকের তুলনায় আজকে অলমোস্ট 100 পয়েন্টসের মতো ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এবং ফাইনালি ক্লোজ হয়েছে 4902 পয়েন্টসে। তবে আমরা যদি পুরো সপ্তাহের দিকে খেয়াল করি তাহলে দেখব যে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 4918 এবং তা প্রায় 16 পয়েন্টসের মতো কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4902 পয়েন্টসে। পাশাপাশি এই সপ্তাহের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল অন্যান্য সপ্তাহের মতোই, মাত্র 500 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে এখনও যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এবং তাদের অ্যাক্টিভিটি যথেষ্ট কম। পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে অলমোস্ট 94% কোম্পানির প্রাইসের, কমেছে 4% এবং অপরিবর্তিত ছিল মাত্র 2%। সেক্টরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ওয়ালটন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে মরু অঞ্চলের সাম্মাম ফল চাষ করে সফলতা পেয়েছেন কামরুজ্জামান জুয়েল নামের এক ব্যাংক কর্মকর্তা। এক মৌসুমে উৎপাদিত ফল বিক্রি করে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন তিনি। চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের মরু এলাকার জনপ্রিয় সুস্বাদু ফল সাম্মাম পটুয়াখালী সদরের বল্লভপুর গ্রামে এ ফল চাষে সাফল্য অর্জন করেছে হাওলাদার এগ্রো ফার্ম। এখন এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান জুয়েল এই খামারের মালিক। গত 5 বছরের চেষ্টায় এ ফল উৎপাদনে সফল হয়েছেন তিনি। মাস্ক, রক ও হানিডিউ মেলন এই 3 ধরনের সাম্মাম ফল চাষ করছেন তিনি। এ ফল স্থানীয় ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। সর্বজন স্বীকৃত এই ফলটি সারা বিশ্বে সমাদৃত। তো এটা আমি চাষে উদ্বুদ্ধ হয়েছি এই পটুয়াখালীর কালিকাপুরে। এটা যেহেতু মরুভূমির ফল, বাইরে থেকে আমাদের আনতে হয়, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। যাতে সেই মুদ্রাটা সাশ্রয় হয় এবং উৎপাদন খরচ কম হলে আমাদের জনগণ খুব অল্প টাকায় খেতে পারবে ফলটি। এই পুষ্টিকর ফলটি খাওয়ানোর জন্য, অল্প খরচে উৎপাদন এবং বিক্রি করার জন্য আমি এই ফলটা এখানে চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করায় ফলন ভালো হচ্ছে। 4 থেকে 5 মাসের মধ্যে এ ফল বিক্রির উপযোগী হয়। 46 শতক জমিতে মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন খামার মালিক। 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আশা করছি বেশ ভালো একটা মুনাফা হবে। আমাদের লেবার খরচটাও কম হয়েছে, পানির সেচ ব্যবস্থাটাও কম লেগেছে। আশা করি আমাদের উপকূলীয় এলাকায় এই ফসল ব্যাপকভাবে ফলানো সম্ভব।
স্বাদ, ঘ্রাণ ও রঙে আকর্ষণীয় হয় অনেকেই যান সাম্মাম ফলের খামার দেখতে। পুষ্টিমান সম্পন্ন এ ফলও কেনেন তারা। কৃষি সংশ্লিষ্টরা জানান, তরুণ উদ্যোক্তারা এমন কাজে এগিয়ে এলে বৈপ্লবিক পরিবর্তন আসবে কৃষি খাতে। আমরা কয়েক বন্ধু আমরা চেষ্টা করছি যে এরকমের ব্যতিক্রমী যে ফলগুলো রয়েছে সেগুলো আমাদের ফার্মেও কিভাবে আমরা চাষ করতে পারি সেই বিষয়টি দেখার জন্য মূলত আজকে এখানে আসা। ফসল ভালো হয়, ফলও ভালো হয়। আমরা এই 3 মাস ধরে এই কাজবাজ করতে আছি। এই 3 মাস পরে এই ফল বিক্রি করা হয়। ওনার দেখা দেখি অনেক কৃষকই এই ফসলটি চাষাবাদে আগ্রহী হয়েছে। আশা করা যায় সুদূর ভবিষ্যতে পটুয়াখালী জেলাতে রকমালকি অর্থনৈতিক উন্নয়ন একটি বিপ্লব ঘটাতে পারবে। সাম্মাম ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ জাতীয় পদার্থ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।